নিউক্লিয়াইড। নিউক্লাইড NuClide। কি বলছে? নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা, নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা যুক্ত কোনো মৌলের চিহ্ন যার দ্বারা মৌলটির পরমাণুর এবং নিউক্লিয়াসের গঠন জানা যায়, তার মানে পরমাণুর গঠন, নিউক্লিয়াসের গঠন মানে কি? নিউক্লিয়াসের মধ্যে আমরা আগের দিন দেখেছিলাম প্রোটন আর নিউট্রন থাকে। তো কতগুলো প্রোটন কতগুলো নিউট্রন আছে আর কোন কক্ষে কটা ইলেকট্রন ঘুরছে সেইগুলো আমরা এখান থেকে জানতে পারবো, জানা যায়। তাকে নিউক্লিয়াইড বলে। তো আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণ কার্বন 12 হচ্ছে ভর সংখ্যা, 6 হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। এরকমভাবে লেখে, এটা আগেও ক্লাসে পড়েছিস যে মাথার এখানটা থেকে ওপরে লেখে ভর সংখ্যা, নিচে লেখে পারমাণবিক সংখ্যা। অক্সিজেন 16 হচ্ছে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, 8 হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক ইত্যাদি। এরকম অনেক আছে, সোডিয়াম পটাশিয়াম সব লেখা যায়। তো এরপরে আমরা আরেকটা পয়েন্ট, পরের যে সংজ্ঞাটা পড়ব সেটা হচ্ছে দর্পণ নিউক্লিয়াস। এটা কি? তো এটা বলছে একই ভর সংখ্যা কিন্তু পৃথক পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা যদি এক হয়, পারমাণবিক সংখ্যা যদি আলাদা হয়, তাহলে ব্যাপারটা কি হবে? ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে নিউক্লিয়নের সংখ্যা। নিউক্লিয়নের সংখ্যা মানে তোর ওর ভিতরে, ওই নিউক্লিয়াসটার ভিতরে কতগুলো প্রোটন আর কতগুলো নিউট্রন আছে। তাহলে যদি ভর সংখ্যা একই হয়, দুটো আলাদা আলাদা পরমাণু ধর তার ভর সংখ্যা একই, তাহলে আমরা বলতে পারবো তার নিউক্লিয়াসের ভিতরে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যে সমষ্টি, সেই সমষ্টিটা এক, মানে নিউক্লিয়নের সংখ্যা একই, ধ্রুবক। যদিও প্রোটন সংখ্যা আলাদা, নিউট্রন সংখ্যা আলাদা, আমরা দেখবো একটু পরে। তো তবুও কিন্তু টোটাল নাম্বার অফ নিউক্লিয়নের সংখ্যা, নিউক্লিয়াসে উপস্থিত কণার সংখ্যা, সেটা প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা, সেটা কিন্তু একই থাকছে। সেই রকম নিউক্লিয়াস যেগুলো একই ভর সংখ্যা কিন্তু পারমাণবিক সংখ্যা, কিন্তু পৃথক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট দুটি নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, এবং নিউট্রন সংখ্যা একক পার্থক্য বিশিষ্ট হলে,
নিউট্রন সংখ্যা একক পার্থক্য বিশিষ্ট হলে, যদি পার্থক্যটা এক হয়, ওই নিউক্লিয়াসকে ওই নিউক্লিয়াসকে বা ওই নিউক্লিয়াস দুটিকে কি বলে? পরস্পরের দর্পণ নিউক্লিয়াস বলে। পরস্পরের দর্পণ নিউক্লিয়াস বলে। উদাহরণ দেখ, আমি দুটো নিউক্লিয়াস নিচ্ছি। ধর একটা হচ্ছে উদাহরণ হাইড্রোজেন, যার ভর সংখ্যা 3, পারমাণবিক সংখ্যা 1, আর একটা হচ্ছে হিলিয়াম, যার ভর সংখ্যা 3, পারমাণবিক সংখ্যা 2। তাহলে দেখ, প্রথম কথা, এদের কিন্তু পারমাণবিক ভর সংখ্যা সমান, পারমাণবিক সংখ্যা আলাদা। এবার আমরা যদি এর সব ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো বের করি, এর ইলেকট্রন সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা সমান, ইলেকট্রন আছে একটি। প্রোটন কত? যে কটা ইলেকট্রন থাকে সে কটাই প্রোটন থাকে একটি। নিউট্রন কত? ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে নিউট্রন বেরোয় 2টি। আর তুই যদি এপাশে বের করিস যে এর ইলেকট্রন আছে 2টি। প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার সমান হয় 2টি। নিউট্রন মানে মাথা থেকে পা বাদ, 3 - 2 একটি। তাহলে দেখ, এদের ভর সংখ্যা সমান, পারমাণবিক সংখ্যা আলাদা, এবং নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার পার্থক্য দেখ একটু ভালো করে লক্ষ্য করে, যে এখানে প্রোটন 1, এখানে প্রোটন 2, তার মানে পার্থক্য 1। এখানে নিউট্রন 2, এখানে নিউট্রন 1, মানে পার্থক্য 1। তো এই দুটো নিউক্লিয়াসকে বলা হয় দর্পণ নিউক্লিয়াস। ঠিক আছে, এইরকম নিউক্লিয়াসকে বলা হয় দর্পণ নিউক্লিয়াস। নেক্সট আমরা যেটা পড়বো, নেক্সট পেয়ে যাচ্ছি, পেজ চেঞ্জ করছি। নেক্সট হেডিং করবো আইসোটোপ বা সমস্থানিক কাকে বলে। ওকে, তো নেক্সট হেডিং আইসোটোপ, যার বাংলা নাম বা সমস্থানিক। ওকে, কেন সমস্থানিক বলে সেটা ক্লাস 10-এ উঠলে বুঝতে পারবি। পর্যায় সারণী বলে একটা জিনিস আছে, যেখানে ওরা একই অবস্থানে থাকে বলে ওদেরকে সমস্থানিক বলে। একই মৌলের বিভিন্ন পরমাণু ক্রমাঙ্ক একই। পরমাণু ক্রমাঙ্ক একই, কিন্তু নিউক্লিয়াসের ভিন্ন ভিন্ন সংখ্যক নিউট্রন থাকায় ভর সংখ্যা আলাদা। দুটো পরমাণুর যদি পরমাণু ক্রমাঙ্ক 1 হয়, তাহলে তাদের প্রোটন সংখ্যা 1। বাট যদি নিউট্রন সংখ্যা আলাদা আলাদা হয়ে যায়, তাহলে আমরা কি জানি, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা মিলেই তো ভর সংখ্যাটা তৈরি হয়। তাহলে ভর সংখ্যা তাদের আলাদা আলাদা হয়ে যাবে। ভর সংখ্যা আলাদা হলে তাদের পরস্পরকে আইসোটোপ বা সমস্থানিক বলে। ওকে, উদাহরণ
ধর আমি এখানে কিন্তু সবচেয়ে বড় কথা একই মৌলের হবে, হ্যাঁ, ভিন্ন ভিন্ন মৌলের হবে না। ক্লোরিনের দুটো আইসোটোপ আছে, একটা হচ্ছে Cl 1735 আর একটা Cl 1737। দেখ এদের ভর সংখ্যা একই, এদের পরমাণু ক্রমাঙ্ক একই, ভর সংখ্যা কিন্তু আলাদা। এবং ভর সংখ্যা আলাদা হওয়ার কারণ হচ্ছে এদের নিউট্রন সংখ্যা মেনলি, ঠিক আছে? তো আমি সেটা দেখাবো। আমি যদি এখানে আমি এটার ইলেকট্রন সংখ্যা বের করি, এর ইলেকট্রন আছে 17টি। ইলেকট্রন 17টা মানে প্রোটন 17টা, আর নিউট্রন 35 মাইনাস 17 18টি। আমি যদি এর ইলেকট্রন সংখ্যা বের করি, এর ইলেকট্রন আছে 17টি, প্রোটন আছে 17টি, নিউট্রন আছে 37 মাইনাস 17, দ্যাট ইজ 20টি। তাহলে দেখ এখানে প্রোটন সংখ্যা সেম, ইলেকট্রন সংখ্যা সেম, নিউট্রন সংখ্যার পার্থক্যের জন্যই কিন্তু মেনলি ভর সংখ্যার পার্থক্যটা দাঁড়িয়েছে। তো আমরা বলতে পারি যে এই যে পরমাণুগুলো, যেহেতু মানে বাংলা ভাষায় বললে যে তুই কি করে চিনবি, আমি যদি একদম একটা নর্মাল ফর্মুলা বলি, যে যাদের পা সমান মাথা আলাদা, পা সমান, দেখ 17 মাথা আলাদা। পরীক্ষার সময় প্রশ্ন দেয় এরকম কয়েকটা দিয়ে বলে এগুলো কি, এরা আইসোটোপ না আইসোবার, এরকম আমরা পরপর পড়বো। তো বলে এটার মধ্যে কোনটা হবে। তো যদি পা সমান মাথা আলাদা হয় এবং একই মৌলের হয়, তাহলে সেটা নাম হচ্ছে আইসোটোপ বা সমস্থনিক। যেমন হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে। হাইড্রোজেনের আইসোটোপগুলোর কথা বলি আমি, এখানেই বলছি। ধর হাইড্রোজেনের আইসোটোপগুলো হচ্ছে, প্রথমটা H11 সাধারণ হাইড্রোজেন, দ্বিতীয়টা H12 ডয়টেরিয়াম বা ভারী হাইড্রোজেন, তৃতীয়টা ট্রাইট্রিয়াম H13। তো তুই যদি এর ইলেকট্রন প্রোটন নিউট্রনগুলো বের করিস, তাহলে তুই কি পাবি? এর ইলেকট্রন আছে কটা? একটি, প্রোটন একটি, আর নিউট্রন মাথা মাইনাস পা, নিউট্রন 1 মাইনাস 1 0টি। সেই জন্যই কিন্তু বলা হয় সাধারণ হাইড্রোজেনে নিউট্রন নেই, বা প্রশ্নটা একটি নিউট্রনবিহীন পরমাণুর নাম লেখো। সাধারণ হাইড্রোজেনে নিউট্রন নেই, এবং এই হলো একমাত্র যার মধ্যে কোনো নিউট্রন নেই। এটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন। আমি লিখে দিচ্ছি কোনটাকে কি বলে। এটা হলো সাধারণ হাইড্রোজেন, এটার নাম হচ্ছে ভারী হাইড্রোজেন। এর আর একটা নাম ডয়টেরিয়াম, এর নাম ট্রাইটিয়াম। ওকে, তো এখানে ইলেকট্রন কত? এখানে ইলেকট্রন একটি, প্রোটন একটি, নিউট্রন 2 মাইনাস 1 একটি। তাহলে দেখ এটাই নিউট্রন কিন্তু রয়েছে। এখানে ইলেকট্রন কত? এখানে ইলেকট্রন একটি, প্রোটন একটি, এবং নিউট্রন দেখ 3 মাইনাস 1, দ্যাট ইজ 2টি। তাহলে এখানে কিন্তু পরমাণুগুলোর একই মৌলের পরমাণুগুলোর পরমাণু ক্রমাঙ্ক এক, যার জন্যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন সংখ্যা এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন সংখ্যা এক, কিন্তু ভর সংখ্যাগুলো আলাদা আলাদা। ভর সংখ্যাগুলো আলাদা আলাদা হওয়ার কারণ হচ্ছে নিউট্রন সংখ্যা আলাদা আলাদা। এরকম অনেক মৌলের কিন্তু এরকম তোর আইসোটোপ পাওয়া যায়, অক্সিজেনের আইসোটোপ পাওয়া যায়, অনেক মৌলের এরকম আইসোটোপ পাওয়া যায়।
ঠিক আছে, তো আমি দুটো দেখালাম। আমরা এবার পরবর্তী এই আইসোটোপগুলোর ব্যবহার কি, এই আইসোটোপগুলো আমাদের কাজে লাগে। এই আইসোটোপগুলো কখনো কখনো আমি নেক্সট পেজে গিয়ে বলছি, পেজ চেঞ্জ করছি। আইসোটোপগুলো, আইসোটোপের ব্যবহার, আইসোটোপের ব্যবহার এটা চিকিৎসার ক্ষেত্রে অনেক কাজে লাগে। যেমন আয়োডিনের একটা আইসোটোপ আছে, 1 নম্বর আয়োডিন 131। এই আইসোটোপটা ক্যান্সার এবং টিউমার চিকিৎসায় কাজে লাগে। ক্যান্সার ও টিউমার চিকিৎসায় এটা ব্যবহার হয়। টিউমার চিকিৎসায় এই আইসোটোপ ব্যবহার করা হয়। 2 নম্বর তোর কার্বনের আইসোটোপ C14, এটা দিয়ে রেডিও কার্বন ডেটিং করা হয়। রেডিও কার্বন ডেটিং তার মানে কি, এই রেডিও কার্বন ডেটিং হচ্ছে একটা পদ্ধতি যেটা উঁচু ক্লাসে উঠে পড়বি তোরা, যেখানে তুই পুরনো কোনো গাছ বা কোনো একটা পাথর বা কোনো একটা কিছু জীবাশ্ম তার বয়স নির্ণয় করতে পারবি। পৃথিবীর বয়স নির্ণয় করা যায় এই C14-এর সাহায্যে। নেক্সট 3 নম্বর কোবাল্টের আইসোটোপ আছে কোবাল্ট 60। কোবাল্ট 60-র সাহায্যে কিন্তু ক্যান্সার কোষ, বা এটাও ক্যান্সার চিকিৎসায় কাজে লাগে, বা টিউমার কোষকে ধ্বংস করা যায়। ঠিক আছে, এটাও ক্যান্সার ও টিউমার কোষ ধ্বংস করে, তো ওদের চিকিৎসায় কিন্তু কাজে লাগে। 4 নম্বর কার্বনের আইসোটোপ C13, নাইট্রোজেনের N15, অক্সিজেনের O18, সালফারের S35। এই সমস্ত আইসোটোপগুলো সবই কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ। এগুলো রাসায়নিক বিক্রিয়ার গতি প্রকৃতি নির্ণয় ব্যবহার করা হয়। রাসায়নিক বিক্রিয়ার গতি প্রকৃতি নির্ণয়ে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি তোর আইসোটোপগুলোর ব্যবহার, আইসোটোপগুলো কী কী কাজে লাগে। এছাড়াও আরও অনেক ব্যবহার আছে, আমরা টেনে উঠে আবারও কিছু ব্যবহার করব। তো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আইসোবার। আইসোবার কাকে বলে? তো যেসব মৌলের ভর সংখ্যা সমান কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা, তাদের পরস্পরের আইসোবার বলে। তাহলে মৌল, যে সমস্ত মৌলের কি ভর সংখ্যা সমান, তার মানে মাথা সমান, পরমাণু ক্রমাঙ্ক আলাদা। যেসব মৌলের ভর সংখ্যা সমান কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা, মানে মাথা সমান পা আলাদা। ওকে, আগে যেটা আমরা পড়লাম সেটা কিন্তু পা সমান মাথা আলাদা ছিল। এটা কি বলছে? মাথা সমান পা আলাদা। ওকে, এটা দেখে আমরা চিনতে পারবো। উদাহরণ আর্গনের 1840, পটাশিয়ামের 1940, ক্যালসিয়ামের 2040। দেখ, সবকটার কিন্তু পারমাণবিক ভর সংখ্যা 40, বাট এদের পরমাণু ক্রমাঙ্ক কিন্তু আলাদা আলাদা।
তো এরা কিন্তু পরস্পরের আইসোবার। আমরা যদি এদের হিসাবগুলো করি, প্রথমটার মধ্যে ইলেকট্রন পারমাণবিক ক্রমাঙ্কের সমান 18টি, প্রোটন পারমাণবিক ক্রমাঙ্কের সমান 18টি, নিউট্রন 40 মাইনাস 18 22টি। দ্বিতীয়টার মধ্যে ইলেকট্রন 19টি, প্রোটন 19টি, নিউট্রন কত 40 মাইনাস 19 21টি। তৃতীয়টায় যদি আমরা দেখি, তৃতীয়টার মধ্যে ইলেকট্রন 20টি, প্রোটন 20টি, নিউট্রন কত 40 মাইনাস 20 20টি। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আইসোবারের ধারণা। তাহলে আইসোবার কাকে বলে আমরা বুঝলাম। নেক্সট আমরা যাব আইসোটোন। তো পেজ চেঞ্জ করছি, নেক্সট পেজে গিয়ে আমরা সংজ্ঞা পড়বো আইসোটোন। এতক্ষণ ধরে আমরা দেখলাম আইসোবার মানে মাথা সমান পা আলাদা, আইসোটোপ মানে পা সমান মাথা আলাদা। এবার যাব আইসোটোন, দেখা যাক সেখানে কি বলে। আইসোটোন যেসব মৌলের নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা একই, নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, প্রোটন সংখ্যা আলাদা, তাদের পরস্পরের কে কি বলে, পরস্পরের আইসোটোন বলে, আইসোটোন বলে। তো উদাহরণ যদি তুই দেখিস যে এক্ষেত্রে কিন্তু এরকম আগেরটা যেমন মাথা পা দিয়ে বললাম, এক্ষেত্রে এরকম বলা যাবে, কিন্তু মাথা সমান পা আলাদা, পা সমান মাথা আলাদা, ওই ফ্যাক্টটা কিন্তু এখানে কাজ করবে না। কি কাজ করবে দেখ, আমরা আগে উদাহরণটা নিই। উদাহরণ ধর আমি নিচ্ছি সিলিকন SI 1430 এবং ফসফরাস 1531। তুই দেখ এদের কিন্তু মানে আমি ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যাগুলো বের করে রাখি। এর ইলেকট্রন হচ্ছে 14টি, প্রোটন হচ্ছে 14টি, নিউট্রন হচ্ছে 30 মাইনাস 14 তার মানে 16টি। এর ইলেকট্রন 15টি, এর প্রোটন 15টি, এর নিউট্রন 31 মাইনাস 15 সেই 16টি। তাহলে একটা জিনিস দেখ, এদের নিউট্রন সংখ্যা কিন্তু সমান, ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা আলাদা হলেও এদের কিন্তু নিউট্রন সংখ্যা সমান। তাহলে এদেরকে কিভাবে আমরা চিনব, মাথা মাইনাস পা এই বিয়োগ ফলটা যদি সমান হয়, দুজনের ক্ষেত্রে দেখ মাথা মাইনাস পা সমান। তুই দেখ সিলিকনের ক্ষেত্রে 30 মাইনাস 14 দ্যাট ইজ 16 মানে নিউট্রন সংখ্যা, এবং ফসফরাসের ক্ষেত্রে 31 মাইনাস 15 সেটাও 16 দ্যাট ইজ নিউট্রন সংখ্যা। তো যদি কোনো পরমাণু বা এরকম নিউক্লিয়াইডের তুই দেখিস যে নিউট্রন সংখ্যা সমান দ্যাট ইজ মাথা মাইনাস পা সমান, তখন আমরা বলতে পারবো সেইটা তারা দুজন হচ্ছে আইসোটোন। ওকে, নেক্সট আমরা যেটা যাব এরপরে পড়ব
আইসোস্টার, আইসোস্টার, আইসোস্টার কি? সমান সংখ্যক পরমাণু দিয়ে গঠিত, পরমাণু দিয়ে গঠিত এবং সমসংখ্যক ইলেকট্রন বিশিষ্ট, এবং সমসংখ্যক ইলেকট্রন বিশিষ্ট, সমসংখ্যক ইলেকট্রন বিশিষ্ট অণুগুলিকে, এটা কিন্তু অণু নিয়ে কথা, অণুগুলিকে পরস্পরের আইসোস্টার বলে, পরস্পরের আইসোস্টার বলে। উদাহরণ যদি তুই দেখিস কার্বন ডাইঅক্সাইড CO2 এবং N2O এদের কথা যদি তুই ভাবিস, তাহলে দেখ প্রত্যেকটারই কিন্তু 3টে করে পরমাণু আছে। প্রথমটায় কার্বনের একটা পরমাণু, অক্সিজেনের 2টো পরমাণু, মোট 3টে পরমাণু। পরেরটায় নাইট্রোজেনের 2টো পরমাণু আর অক্সিজেনের একটা পরমাণু, মোট 3টে পরমাণু। তাহলে প্রত্যেকে কিন্তু সমসংখ্যক পরমাণু দিয়ে তৈরি এবং ইলেকট্রন সংখ্যা সমান হতে হবে। আমরা যদি প্রথমটার ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হিসাব করি, তো কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12, না কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6, অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8 প্লাস 8, তাহলে কত হচ্ছে 22। নাইট্রোজেনের ক্ষেত্রে 7 প্লাস 7 প্লাস 8, তো দেখ 7 14 22। তাহলে দেখ এরা কিন্তু সমান সংখ্যক ইলেকট্রন এদের মধ্যে রয়েছে এবং এদের মানে যে অণুর সংখ্যা, পরমাণুর মধ্যে যে অণুর সংখ্যা সেটাও কিন্তু সমান, তাই এদেরকে বলা হচ্ছে আইসোস্টার। নেক্সট আমরা পড়ব আইসো ডায়াফার। নেক্সট চেঞ্জ করছি, আইসো ডায়াফার কাকে বলে? যেসব পরমাণুতে নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্য, নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্য সমান, তাদের পরস্পরের আইসো ডায়াফার বলে। উদাহরণ যদি আমরা দেখি, যে উদাহরণ ধর ইউরেনিয়াম 92-238 এবং থোরিয়াম 90-234। তো আমরা যদি প্রথমে এর ইলেকট্রন সংখ্যা বের করি, এর ইলেকট্রন কত আছে? 92টি। প্রোটন ইলেকট্রনের সমান 92টি। নিউট্রন কত হচ্ছে? 238 থেকে 92 বাদ, মানে আসছে 146টি। আচ্ছা, এখানে দেখ আমরা যদি এদের ইলেকট্রন বের করি, তাহলে এদের ইলেকট্রন বের হচ্ছে, এর ইলেকট্রন 90টি, এর প্রোটন 90টি, এর নিউট্রন 234 থেকে 90 বাদ 144টি। এদের দুজনেরই যদি তুই নিউট্রন মাইনাস প্রোটন দেখিস,
নিউট্রন মাইনাস প্রোটন সংখ্যা যদি তুই ক্যালকুলেট করিস, তাহলে সেটা দেখ, এর ক্ষেত্রে 146 মাইনাস 92 কত হয় 54, এর ক্ষেত্রে 144 মাইনাস 90 কত হয় 54। তো দুজনের ক্ষেত্রে কিন্তু নিউট্রন মাইনাস প্রোটন সমান। তো এর ক্ষেত্রে যেটা নিয়মটা হচ্ছে ওই নিউট্রন মাইনাস প্রোটন এই সংখ্যাটাকে সমান হতে হয়। এই সংখ্যাটা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে ওই পরমাণু জোড়াকে আমরা বলবো আইসো ডায়াফার। ওকে, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পারমাণবিক ভর একক। তো নেক্সট পেয়ে যাচ্ছি। পারমাণবিক ভর একক বলার আগে আমি আইসোটনিক সিস্টেম বলতে একটা জিনিস আছে সেটা বলে নিই। তো পেজ চেঞ্জ করলাম, এবার আমরা পড়বো আইসো ইলেকট্রনিক সিস্টেম, বা বাংলায় বললে সম ইলেকট্রনীয় সিস্টেম। সম ইলেকট্রনীয় বা আইসো ইলেকট্রনিক। যেসব পরমাণুর বা আয়নের মোট ইলেকট্রন সংখ্যা তাদের মোট ইলেকট্রন সংখ্যা সমান তাদের পরস্পরকে সম ইলেকট্রনীয় বা আইসো ইলেকট্রনীয় বলে। সম ইলেকট্রনীয় বা আইসো ইলেকট্রনীয় বলে। যেমন আমি যদি উদাহরণ দিই, যে Na+, তো সোডিয়ামের মধ্যে মেনলি ইলেকট্রন থাকে 11টা, কারণ সোডিয়ামের পারমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11। তো এর মধ্যে ইলেকট্রন আছে কিন্তু 10টা Na+ এর মধ্যে। দেন যদি আমি নিয়নের কথা বলি, যে নিয়নের মধ্যে ইলেকট্রন আছে 10টা। যদি আমি F- এর কথা বলি, এর মধ্যে ইলেকট্রন আছে 10টা। তো দেখ, এটা হলো আইসো ইলেকট্রনিক। আবার যদি আমি Cl- এর কথা বলি, এর মধ্যে ইলেকট্রন আছে 18টা। যদি আমি Ar এর কথা বলি, এর মধ্যে ইলেকট্রন আছে 18টা। যদি আমি K+ এর কথা বলি, এর মধ্যে ইলেকট্রন আছে 18টা। এরকমভাবে আরও করা যায়। যদি আমি Ca2+ এর কথা বলি, এর মধ্যে ইলেকট্রন আছে 18টা। যদি আমি এখানে ধর Mg2+ এর কথা বলি, তাহলে ইলেকট্রন আছে 10টা। তো এরকমভাবে কিন্তু আমরা আইসো ইলেকট্রনিক সিস্টেম তৈরি করতে পারি। তো এগুলোকে বলা হয় আইসো ইলেকট্রনিক বা সম ইলেকট্রন বিশিষ্ট, কারণ এদের মধ্যে ইলেকট্রন সংখ্যাটা সমান। নেক্সট আমরা পড়ব পারমাণবিক ভর একক। পারমাণবিক ভর একক, যার ইংরেজি নাম অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট, যার শর্টকাট AMU। ওকে, তো কাকে বলে? কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে যে একক দ্বারা প্রকাশ করা যায়, সেই একককে পারমাণবিক ভর একক
পারমাণবিক ভর একক, পারমাণবিক ভর একক বলে, পারমাণবিক ভর একক বলে। ওকে, তো এটা হলো পারমাণবিক ভর এককের সংজ্ঞা। এর গাণিতিক রূপ আমরা এই মুহূর্তে দিচ্ছি না। তাহলে আমরা এটুকুনি বুঝলাম কোন একটা মৌলের একটা পরমাণুর প্রকৃত ভর। এবার সেটা কিন্তু ওই তুলাযন্ত্র দিয়ে মাপা যাবে না, কারণ পরমাণুর ভর তুলাযন্ত্র দিয়ে মাপা হয় না। তো এরকমভাবে ভর মাপা হয় না, ওটার জন্য পরোক্ষ পদ্ধতি আছে। তো সেই পদ্ধতিগুলো আমরা এর পরের যে চ্যাপ্টারটা আছে মোলের ধারণা, সেই মোলের ধারণার মধ্যে গিয়ে কিছুটা পাবো, এবং ক্লাস 10-এ গিয়েও কিছুটা আমরা পড়বো, এবং 11-12-এ আলোচনা হবে। ঠিক আছে, তো আমরা জাস্ট এখানে সংজ্ঞাটা দেখলাম যে পারমাণবিক ভর একক মেনলি কি, এবং এর একটা মান বের করা যায়। যে মানটা আমি বলতে পারি যে এক পারমাণবিক ভর একক, এটা মানে হলো কার্বনের C12 আইসোটোপের ভর গুণ 1/12, মানে ওর ভরকে 12 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হলো এক পারমাণবিক ভর একক। এবং এই ভরটার এক এমইউ এর মান কত, সেটা অনেক সময় দেয় 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা কিন্তু শর্ট কোশ্চেন অনেক সময় থাকে যে 1 AMU সমান সমান কত গ্রাম, উত্তর হচ্ছে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ওকে, এটা অনেক সময় দেয়। নেক্সট আমরা পড়ব, পরের পেজে যাচ্ছি, নিউক্লিয় বল। আমরা দেখেছি যে নিউক্লিয়ন, যার মানে হচ্ছে নিউট্রন আর প্রোটন, এরা পরস্পর নিউক্লিয়াসে অবস্থান করে। আবার আমরা জানি যে সমতড়িৎ পরস্পরকে বিকর্ষণ করে। তা প্রোটনগুলো তো পজিটিভ তড়িৎগ্রস্ত কণা, তো দুটো প্রোটন কি করে পাশাপাশি থাকবে, তারা তো পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে নিশ্চয়ই ওই বিকর্ষণ বলকে উপেক্ষা করার জন্য কোনো আরেকটা বল আছে, সেই বলটা ওদেরকে নিউক্লিয়াসের মধ্যে ধরে রেখেছে। সেই বলটার নামই হচ্ছে নিউক্লিয় বল। নিউক্লিয় বল, নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয় বল বা নিউক্লিয়ার ফোর্স কি না, নিউক্লিয়ন গুলির মধ্যে কার্যকারী যে অতি শক্তিশীল আকর্ষণ বল প্রোটনগুলির মধ্যে সক্রিয় স্থির তাড়িতিক বিকর্ষণ বলের প্রভাব প্রতিমিত করে নিউক্লিয়াসকে সুস্থিত করে তাকে নিউক্লিয় বল বলে। তাহলে আমি যে কথাটা বললাম যে নিউক্লিয়াসের ভিতরে নিউট্রন আর প্রোটনগুলো রয়েছে, প্রোটনগুলোকে নিয়ে ঝামেলা নেই, কারণ প্রোটনগুলো হচ্ছে কি না নিস্তড়িত। প্রোটনগুলোকে নিয়ে ঝামেলা, নিউট্রনগুলোকে নিয়ে ঝামেলা নেই, নিউট্রনগুলো হলো নিস্তড়িত।
দুটো নিস্তড়িত কণা পাশাপাশি থাকতে পারে, কিন্তু দুটো প্রোটন যদি পাশাপাশি থাকে তাহলে তাদের মধ্যে কুলম্বের যে বিকর্ষণ বল বা স্থির তড়িৎ বিকর্ষণ বল যেটা আমরা এইটে পড়েছি, সেই বিকর্ষণ বল কিন্তু কাজ করবে কুলম্বের সূত্র অনুযায়ী। তাহলে সেই বিকর্ষণ বলের প্রভাবে দুটো প্রোটন পরস্পর থেকে দূরে সরে যাবে। দূরে সরে গেলে কি হবে, নিউক্লিয়াসটা কিন্তু ভেঙে যাবে, নিউক্লিয়াসটা স্থিতিশীল হবে না, সুস্থিত হবে না। তাহলে একটা বল, যে বলটার নাম হচ্ছে নিউক্লিয় বল, সেই নিউক্লিয় বলগুলো নিউক্লিয়নগুলোর উপরে কাজ করছে। কাজ করে কি করছে, নিউক্লিয়নগুলোকে মানে প্রোটন নিউট্রনগুলোকে এক জায়গায় বেঁধে রাখছে, যাতে স্থির তড়িতিক বলের প্রভাবে ওরা পরস্পর থেকে দূরে সরে না যায়। এই যে বলটা, যে বলটা নিউক্লিয়নগুলোকে এক জায়গায় বেঁধে রাখছে, এই বলটার নাম হচ্ছে নিউক্লিয় বল। ওকে, তো নেক্সট আমরা পড়ব এই বলের বৈশিষ্ট্য। নিউক্লিয় বলের বৈশিষ্ট্য। নাম্বার 1, এটা অতি শক্তিশালী আকর্ষণ বল। অতি শক্তিশালী আকর্ষণ বল। নাম্বার 2, এই বলটা শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যেই কার্যকর, কেবলমাত্র নিউক্লিয়াসে ক্রিয়াশীল, কেবলমাত্র নিউক্লিয়াসে ক্রিয়াশীল। নাম্বার 3, এই নিউক্লিয় বলের মান নিউক্লিয় বলটা কিন্তু মহাকর্ষীয় বল, যেটা আমরা ক্লাস 8-এ পড়েছি, বা কুলম্বীয় বল যেটা আমরা ক্লাস 8-এ পড়েছি, সেই বল থেকে সম্পূর্ণ আলাদা। মহাকর্ষীয় বল বা কুলম্বীয় বল থেকে সম্পূর্ণ আলাদা। ওকে, নেক্সট 4 নম্বর, এটা আমি 2 নম্বর পয়েন্টে লিখেছি, কেবলমাত্র নিউক্লিয়াসে ক্রিয়াশীল। নিউক্লিয়াসের বাইরে অস্তিত্ব নেই, এর অস্তিত্ব নেই। 5 নম্বর, এটা ব্যস্ত বর্গ সূত্র মেনে চলে না। ব্যস্ত বর্গ সূত্র মেনে চলে না। এই ব্যস্ত বর্গ সূত্র কি, আমরা মহাকর্ষীয় বল বা কুলম্বীয় বলের ক্ষেত্রে কিন্তু এই ব্যস্ত বর্গ সূত্র মেনে চলে। ব্যস্ত বর্গ সূত্র মানে হচ্ছে যত দূরত্ব বাড়বে আকর্ষণ বলটা তত কমবে বা বিকর্ষণ বলটা তত কমবে। মহাকর্ষীয় বল এবং কুলম্বীয় বল কিন্তু দূরত্বের ব্যস্ত বর্গ সূত্র মেনে চলে। দূরত্ব বাড়লে মহাকর্ষীয় বলও কমে, কুলম্বীয় বল কমে। কিন্তু নিউক্লিয় বল কিন্তু সেই ব্যস্ত বর্গ সূত্র মেনে চলে না। নিউক্লিয় বলের ক্ষেত্রে কিন্তু এই গল্পটা হয় না। ওকে, নেক্সট আমরা 1 থেকে 20 পর্যন্ত মৌলক যেগুলো আছে তাদের ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাসকে আমরা দেখব। ওকে, এবং এর ছবি আঁকতে হবে। তো আমি কয়েকটা এঁকে দেখাচ্ছি, বাকিগুলো কিন্তু তোদেরকে বাড়িতে আঁকতে হবে এবং হোমওয়ার্ক করে আমাকে ছবি তুলে পাঠাতে হবে। তো নেক্সট পেয়ে যাচ্ছি। তো প্রথম হচ্ছে হাইড্রোজেন। আমরা এবার পড়বো যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস ও পরমাণু চিত্র। ঠিক আছে, তো প্রথম আমরা নিচ্ছি হাইড্রোজেন 1 নম্বর, যার নিউক্লিয়াইড হচ্ছে H11। তাহলে এর মধ্যে ইলেকট্রন আছে কটা? এর মধ্যে
ইলেকট্রন আছে একটি, প্রোটন আছে একটি, নিউট্রন আছে নিউট্রন হচ্ছে মাথা মাইনাস পা, শূন্যটি। তো এর যদি আমরা পরমাণু চিত্র আঁকতে চাই তাহলে আমরা কি করব, আমরা প্রথমে একটা নিউক্লিয়াস আঁকবো। ধর এই হলো নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটার মধ্যে একটা প্রোটন থাকবে কিন্তু কোনো নিউট্রন থাকবে না, তাহলে 1p0n, ঠিক আছে। ইলেকট্রন আছে একটা, তো এর ধর এটা কক্ষপথ আঁকছি আমি, এটা হলো এর প্রথম কক্ষপথ। এই কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরে বেড়াবে, তো এটা হলো তার ইলেকট্রন। ওকে, একটা ইলেকট্রন ই। তাহলে এই হলো এর গঠন চিত্র। এর যোজ্যতা যদি আমরা হিসাব করতে চাই, যোজ্যতা আমরা আগেও পড়েছি, আমরা পরেও পড়ব। যোজ্যতা যোজ্যতা হচ্ছে এখানে লাস্ট কক্ষে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, তো এর যোজ্যতা হচ্ছে 1। ওকে, তোদের বাড়ির কাজ এখান থেকে যেটা থাকবে সেটা হচ্ছে, এটা হলো সাধারণ হাইড্রোজেন, এটা সাধারণ হাইড্রোজেন যেটা আমি করে দিলাম, যেটা হচ্ছে H11। ভারী হাইড্রোজেন হয়, ভারী হাইড্রোজেন বা ডয়টেরিয়াম, যেটা হচ্ছে H12, এবং ট্রাইটিয়াম, ট্রাইটিয়াম বা ট্রিটিয়াম বলে অনেক সময়, আবার টয়টা বলা ট্রিটিয়াম, ট্রাইটিয়াম, যেটা হচ্ছে H13। এই দুটো তোরা বাড়িতে একই রকমভাবে, আমি ভাঙাটা দেখিয়ে দিয়েছি, যে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা কতগুলো করে হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি। তোরা এই দুটোর ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা তো বের করবি, যোজ্যতাও বের করবি এবং গঠন চিত্র আঁকবি। ওকে, নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে গিয়ে আমরা দেখব সেকেন্ড হিলিয়াম। এর চেঞ্জ করছি, 2 নম্বর হিলিয়াম। হিলিয়ামের তোর যে নিউক্লিয়াইড সেটা হচ্ছে H, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2, ভর সংখ্যা 4। তাহলে এর ইলেকট্রন সংখ্যা, এর ইলেকট্রন সংখ্যা 2, প্রোটন সংখ্যা 2, নিউট্রন সংখ্যা 4 - 2, দ্যাট ইজ 2। ওকে, তাহলে এর যোজ্যতা আমরা পরে দেখছি, আমরা প্রথমে আগে এর গঠন চিত্রটা এঁকে নিই। তো ধর এটা হলো এর নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটার ভিতরে তাহলে দুটো প্রোটন দুটো নিউট্রন থাকবে, দুটো প্রোটন দুটো নিউট্রন। আর এর যে কক্ষপথ হবে সেই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াবে, তো এটা হলো এর কক্ষপথ, প্রথম কক্ষপথ। এই কক্ষপথে দুটো ইলেকট্রন ঘুরে বেড়াবে, এবং আমরা জানি আগের দিন বোরবারি নিয়ম শিখেছিলাম, বোরবরি নিয়মতে বলা হয়েছিল যে প্রথম কক্ষপথে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে। তো এই হলো সেই দুটো ইলেকট্রন, যে ইলেকট্রন দুটো এখানে ঘুরে বেড়াচ্ছে। ওকে, তাহলে এর যোজ্যতা দেখ, এর সর্ববহিস্থ কক্ষপথে কিন্তু ইলেকট্রন সংখ্যা 2, এবং সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন কিন্তু আর অ্যাড হতে পারবে না, কারণ সর্ববহিস্থ কক্ষপথ পূর্ণ হয়ে গেছে। তো যোজ্যতা হচ্ছে কিন্তু এর 0, ঠিক আছে, কারণ এর সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন আর অ্যাড হতে পারবে না। আগেরটায় সর্ববহিস্থ কক্ষপথে কিন্তু ইলেকট্রন অ্যাড হতে পারতো একটা, সেই জন্য ওর যোজ্যতা ছিল 1। ওকে, বা সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যেতে পারতো, তার যোজ্যতা ছিল 1। নেক্সট 3 নম্বর আমরা দেখব লিথিয়াম। লিথিয়াম, লিথিয়াম এর ক্ষেত্রে লিথিয়ামের যে নিউক্লিয়াইড সেটা হচ্ছে Li37, ঠিক আছে। তো তাহলে এর ইলেকট্রন কটা আছে, এর ইলেকট্রন হচ্ছে 3টি, প্রোটন 3টি, নিউট্রন
7 - 3 4টি। তো এর যদি আমরা পরমাণু চিত্র অঙ্কন করি, তাহলে প্রথমে আমরা নিউক্লিয়াস নেব। এই হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে না, এই নিউক্লিয়াসের মধ্যে 3টে প্রোটন 4টে নিউট্রন থাকবে। এবং আমরা কক্ষপথ যদি আঁকি, প্রথম কক্ষপথে আমরা জানি আগের দিনের বোরবারি নিয়ম অনুযায়ী সব থেকে 2টো ইলেকট্রন সবচেয়ে বেশি থাকতে পারে, কিন্তু এখানে ইলেকট্রন আছে 3টে। তাহলে আর একটা যে ইলেকট্রন থাকলো সেটা কিন্তু পরের কক্ষপথে চলে যাবে, কে এল কক্ষে চলে যাবে। তো এটা হল পরের কক্ষপথ। তো এই পরের কক্ষপথে ইলেকট্রনটা চলে যাবে, পরে আর একটা ইলেকট্রন। তো সেই কক্ষপথে আর একটা ইলেকট্রন থাকবে। এই তাহলে এটা হলো লিথিয়ামের গঠন। এর যদি যোজ্যতা দেখিস, তাহলে এর সর্বস্থ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এর যোজ্যতা কিন্তু 1, কারণ ওই একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু লাস্ট অরবিটটা থাকবে না। তো নেক্সট আমরা যাচ্ছি বেরিলিয়াম। পেজ চেঞ্জ করছি, নাম্বার 3 না নাম্বার 4, বেরিলিয়াম। যার নিউক্লিয়াইড দেখতে হচ্ছে এরকম BE 4 9। তাহলে এর ইলেকট্রন কটা আছে? এর ইলেকট্রন আছে 4টি, প্রোটন আছে 4টি, নিউট্রন আছে 9 - 4 5টি। তাহলে এর ছবি কেমন দেখতে হবে? প্রথম আমরা এর নিউক্লিয়াসটা আঁকবো। তো এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকবে? নিউক্লিয়াসের মধ্যে ওর 4টি প্রোটন 5টি নিউট্রন থাকবে। এবং প্রথম কক্ষপথ এটা, প্রথম কক্ষপথের হাইয়েস্ট ইলেকট্রন ধরে 2টো। তো এই হলো 2টো ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথ লাগবে, কারণ এখনো 4টি ইলেকট্রন মোট আছে। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন মোট ধরে 8টা। তো আমরা দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আপাতত আমাদের কাছে 2টো আছে, 2টো দিয়ে দিলাম, এই 2টো। এই হলো ইলেকট্রনিক পরমাণুর গঠন কার না, বেরিলিয়ামের। তো এবার আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। 5, বোরন বাড়িতে করবি। এর নিউক্লিয়াইড হচ্ছে B5 11। 6, কার্বন, এর নিউক্লিয়াইড হচ্ছে C6 12। 7, নাইট্রোজেন, এর নিউক্লিয়াইড হচ্ছে N7 14। 8, অক্সিজেন, এর নিউক্লিয়াইড হচ্ছে O8 16। 9, ফ্লুরিন বা ফ্লুওরিন বলে, ও থাকে এখানে একটা, ফ্লোরিন, এর নিউক্লিয়াইড হচ্ছে F9 19। 10, নিয়ন, এর নিউক্লিয়াইড হচ্ছে Ne 10 20। এ কটা করবি। 11 নম্বরটা আমি আবার বলবো, ঠিক আছে? পেজ চেঞ্জ করলাম। এবার আমরা পড়বো সোডিয়াম। আচ্ছা, এর যোজ্যতাটা বলা হয়নি। এর যোজ্যতা, তোরা প্রত্যেকটা যোজ্যতাও বের করবি কিন্তু। এর দেখ বাইরের কক্ষপথে 2টো ইলেকট্রন আছে, এই 2টো ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু ও ওর বাইরের কক্ষপথ থেকে তুলে দিতে পারবে, তাহলে ওর যোজ্যতা কিন্তু 2। ঠিক আছে, পেজ চেঞ্জ করলাম, নেক্সট পেয়ে যাচ্ছি। এবার আমরা পড়বো 11 নম্বর সোডিয়াম। সেটা আমি দেখাবো। তোরা এখানে কটা হোমওয়ার্ক দিলাম? 3টে 6টা হোমওয়ার্ক গেল, আর আগে 2টো ছিল। ওকে, নেক্সট 11 নম্বর সোডিয়াম। সোডিয়ামের হচ্ছে Na 11 23। তাহলে এর ইলেকট্রন কটা আছে? এর ইলেকট্রন আছে 11টি, এর প্রোটন আছে 11টি,
এর নিউট্রন আছে 23 মাইনাস 11 12টি। তাহলে দেখ এর যদি আমরা নিউক্লিয়াস আঁকি, ধর এটা হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকবে? এই নিউক্লিয়াসের ভিতরে 11টি প্রোটন থাকবে, 12টি নিউট্রন থাকবে। এর বাইরের কক্ষপথ, প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন ধরে, তো এটা হলো প্রথম কক্ষপথ। এই কক্ষপথটা আমরা 2টো ইলেকট্রন দেব, এ একটা ইলেকট্রন, এ একটা ইলেকট্রন। দ্বিতীয়, আমাদের কাছে মোট 11টা ইলেকট্রন আছে, তো দ্বিতীয় কক্ষপথ, এটা হলো দ্বিতীয় কক্ষপথ। এই দ্বিতীয় কক্ষপথে মোট 8টা ইলেকট্রন ধরে, 2টো ইলেকট্রন বসে গেছে, 8টা বসিয়ে দিলে 8 আর 2 10টা হয়, তবু একটা ইলেকট্রন কিন্তু পড়ে থাকবে। 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন। এবার আমি তৃতীয় কক্ষপথ আঁকবো, তৃতীয় কক্ষপথে একটা ইলেকট্রন ধরবে, ওকে, এই হলো তৃতীয় কক্ষপথ, এখানে একটা ইলেকট্রন ধরবে। এই হলো সোডিয়ামের গঠন। এর যদি তুই যোজ্যতা হিসাব করিস, তাহলে দেখ এ যদি বাইরের কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে কিন্তু তার বাইরের কক্ষপথটা টোটালি চলে যাচ্ছে, তো এর যোজ্যতা 1, এবং ওর অক্টেট পূর্ণ হয়ে যাচ্ছে, মানে লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন থাকছে। এরকম ভাবে তোরা আবারও কিছু হোমওয়ার্ক করবি 12 থেকে। 12 হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম যেটা হচ্ছে Mg 12 24। 13 অ্যালুমিনিয়াম, এগুলো মুখস্থ রাখতে হবে কিন্তু, অ্যালুমিনিয়াম, কারণ এগুলো উঁচু ক্লাসেও কাজে লাগবে। 1 থেকে 20 পর্যন্ত কিন্তু যেভাবে আমি লিখে দিচ্ছি আমি মুখস্থ রাখতে হবে। Al 13 27। 14 সিলিকন, সিলিকন Si 14 28। 15 ফসফরাস, ফসফরাস P 15 31। 16 সালফার S 16 32। 17 ক্লোরিন, খুবই ইম্পর্টেন্ট, ক্লোরিন Cl 17 35। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা পরীক্ষায়, সোডিয়াম আর ক্লোরিন 11 আর 17 খুবই কিন্তু পরীক্ষায় আসে। 18 আর্গন, আর্গন হচ্ছে Ar 20 40। 19 20 এই দুটো আমি করে দেবো, কারণ এই দুটোর মধ্যে একটু ব্যতিক্রম আছে, তো এই দুটো আমি নেক্সট পেজে গিয়ে করছি। এই কটা এখানেও কটা দিলাম আমি, 1 2 3 4 5 6 7টা দিলাম, 7টা আগের পেজে 6টা, 7 7 মোট 15টা হোমওয়ার্ক হলো, তার আগের পেজে দুটো হচ্ছিল, তো মোট 15টা হোমওয়ার্ক হলো। এগুলো কিন্তু করে ফেলবি। 19 20 আমি দেখাচ্ছি নেক্সট পেজে গিয়ে, তো পেজ চেঞ্জ করছি। 19 20 19 পটাশিয়াম, পটাশিয়াম যেটা হচ্ছে K 19 39 19 39, ঠিক আছে। তো এর তাহলে যদি আমরা ইলেকট্রন সংখ্যা বের করি, এর ইলেকট্রন আছে 19টি, এর প্রোটন আছে 19টি, এর নিউট্রন আছে 39 মাইনাস 19 20টি। ওকে, তাহলে আমরা যদি এর পরমাণু চিত্র অঙ্কন করি, তাহলে এটা হবে ওর নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকবে? থাকবে
19টা প্রোটন আর 20টা নিউট্রন। ওকে, এবার আমরা এর বাইরে কক্ষপথ দেবো। আমাদের কাছে মোট 19খানা ইলেকট্রন আছে। তো ধর প্রথম কক্ষপথে আমরা যেটা করতে পারি, দুটো ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথ দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন সর্বোচ্চ ধরে। আমরা আগের দিন বোরবুরি নিয়ম অনুযায়ী পড়েছি 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে আমরা 8 আর 2 10টা ইলেকট্রন বসে গেল। তৃতীয় কক্ষপথে হাইয়েস্ট কটা ইলেকট্রন ধরে মনে আছে? বোরবুরি প্রকল্প আগের দিন পড়িয়েছিলাম। তৃতীয় কক্ষপথে কটা ইলেকট্রন ধরে? বাড়ি পড়িসনি, বোঝাই যাচ্ছে। আমার কাছে মোট 19টা ইলেকট্রন আছে। 8 আর 2 10টা বসানো হয়ে গেছে, হাতে আছে 9টা। বোরবুরি প্রকল্প অনুযায়ী তৃতীয় কক্ষপথে 2n স্কোয়ার, দ্যাট ইজ 2 × 3 স্কোয়ার, মানে 18টা ইলেকট্রন ধরার কথা। কিন্তু এখানে 18টা ইলেকট্রন নেবে না, এখানে 8টা ইলেকট্রন নেবে। কেন 8টা ইলেকট্রন নেবে এর ব্যাখ্যা আমরা ক্লাস 11-এ উঠে পাবো। 4, 5, 6, 7, 8। এখানে 8টা ইলেকট্রন নেবে। কেন 18টা ইলেকট্রন নেবে না? 8টা ইলেকট্রন নেবে, এবং আর একটা যে ইলেকট্রন পড়ে থাকলো 19টা ইলেকট্রন হতে গেলে 18টা ইলেকট্রন বসানো হয়ে গেছে, আর একটা ইলেকট্রন পড়ে আছে। সেই একটা ইলেকট্রন বসবে লাস্ট আর একটা কক্ষপথে, মানে কে এল এম এন, এটা এন কক্ষে এসে বসবে। তো সেই ইলেকট্রনটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে পটাশিয়ামের গঠনচিত্র। ঠিক সেম টু সেম ভাবে আমরা পটাশিয়ামের পরে আসবে 20 নম্বর লাস্ট ক্যালসিয়াম। এটাও বাড়িতে করবি। ক্যালসিয়ামের হচ্ছে Ca2040। এখানে 20খানা ইলেকট্রন আছে, 20খানা প্রোটন আর 20খানা নিউট্রন। তো একই রকম প্রথম কক্ষপথে 2টো বসবে, পরের কক্ষপথে 8টা, তারপরের কক্ষপথে আবার 8টা, টোটাল 18টা বসানো হলো। লাস্ট যে 2টো ইলেকট্রন সেটা বাইরের কে এল এম এন, এন তম কক্ষপথে এসে বসবে। এটা কেন তৃতীয় কক্ষপথ 18টা ইলেকট্রন নিচ্ছে না, তো সেই তার কারণ কিন্তু আমরা পড়বো যখন আমরা ক্লাস 11-এ উঠবো। উঠে যখন আমরা নিলস বোরের যে পরমাণু মডেল সেটা পড়েছি। বাট বোরের পরমাণু মডেল আমরা যে পরমাণুর মানে স্ট্রাকচারটা আঁকছি, এটা বোরবুরি প্রকল্প অনুযায়ী আঁকছি। বাট ওখানে আমরা কক্ষ আঁকছি, এক একটা কক্ষে কটা করে ইলেকট্রন আছে আঁকছি। ক্লাস 11-এ উঠে আমরা কক্ষক ব্যাপারটা জানবো, অরবিট আর অরবিটাল ব্যাপারটা জানবো। তো সেখানে আমরা দেখবো যে এই সমস্যাটা কীভাবে সেখান থেকে সমাধান করা যাবে। ওকে, তো মোটামুটি আমরা পরমাণুর গঠন চ্যাপ্টারটা শেষ করে ফেললাম। এটাই পরমাণুর গঠনের মেন এটাই ছিল। আমরা 2টো ক্লাসে পরমাণুর গঠন চ্যাপ্টারটা শেষ করে ফেললাম। এরপরে যে চ্যাপ্টারটা রয়েছে মোলের ধারণা কিন্তু সম্পূর্ণ অঙ্ক, এবং এখানে কিন্তু অনেক অঙ্ক, এখান থেকে মেনলি অঙ্কই দেয় পরীক্ষার। ঠিক আছে, তো আমরা নেক্সট পড়া হচ্ছে তোদের মঙ্গলবার দিন আমরা মোলের ধারণা শুরু করবো। ওখানে আমরা এই পারমাণবিক ভর, অ্যাভোগাড্রো সংখ্যা এগুলো পাবো, এবং ওখান থেকে কিন্তু ভৌত বিজ্ঞানের অঙ্ক দেয়। ঠিক আছে, তো যদি আজকের এটা নিয়ে কিছু থাকে, কোনো প্রশ্ন থাকে বল। নেক্সট ক্লাসে আমরা মোলের ধারণা শুরু করবো।